অপ্রয়োজনে সুইচ গেট নয়, নাব্য ধরে রাখাতে ড্রেজিংয়ের অনুশাসন প্রধানমন্ত্রীর। একনেকে 10 প্রকল্পের অনুমোদন। করোনায় 44 মৃত্যু, শনাক্ত 2322, বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। টিকা ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব, বলছে টিআইবি। কোভিড মোকাবেলায় 19 দফা সুপারিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অপ্রয়োজনে স্লুইস গেট নির্মাণে আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট প্রস্তাবের পর প্রথম একনেক সভায় গণভবন থেকে যুক্ত হয়ে নদ নদীর নাব্য ধরে রাখাতে নিয়মিত ড্রেজিংয়েরও অনুশাসন দিয়েছেন তিনি। একনেক সভায় চিলমারিতে নৌবন্ধ স্থাপন সহ 10 প্রকল্পের অনুমোদন করা হয়েছে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন দেয়া হয় 6,500 কোটি টাকার 10 প্রকল্পের। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিংয়ের অনুশাসন দেন প্রধানমন্ত্রী। ড্রেজিংটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে, মেইনটেনেন্স ড্রেজিং কথা। এইটা তিনি আজকেও স্ট্রেস করেছেন, স্ট্রেস দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন। এইটা নিয়ে আবার উনি বলেছেন যে ডোন্ট মেক আনন্যাচারাল ব্যারিয়ার্স অন দ্য ওয়াটার ফ্লো। মূল কথা হলে পানির প্রবাহের জন্য কোনো অস্বাভাবিক কোনো বাধা সৃষ্টি করবে না। অনুমোদিত 10 প্রকল্পের মধ্যে চিলমারি নদীবন্দর এবং দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো ও সংরক্ষণে সাইলো নির্মাণের পাইলট প্রকল্প যুক্ত হয়েছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছি, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে বাড়ছে, চিলমারি বন্দরটা আবার আগের জায়গায় যাবে ব্যবসা বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে। তখনই প্রধানমন্ত্রী আমাদের মনে করে দিলেন ঢাকাও গাড়ি বাই চিলমারি বন্দর। প্রকল্প ব্যয়ের 5,219 কোটি 81 লাখ টাকা সরকারি অর্থায়ন আর সংস্থার নিজস্ব অর্থায়ন 794 কোটি 3 লাখ টাকা। এছাড়া বৈদেশিক অর্থায়ন 637 কোটি 50 লাখ টাকা। এটা হবে জুলাই 21 শুরু হবে, 24 শেষ হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এর শনাক্ত ও মৃত্যু দুটিই বেড়েছে। একদিনে 44 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত রোগীর সংখ্যা 2322 জন। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 12.12%। সুস্থতার হার 92%-এর বেশি। আর জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দ্রুত সংক্রমণ ক্ষমতার ভারতীয় ভেরিয়েন্ট সীমান্ত এলাকা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে অন্য সব স্থানে। সংক্রমণ ও মৃত্যুর রেখা ওপরের দিকে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় 44 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,913। দেশের 510টি ল্যাবে 19,165টি নমুনা পরীক্ষায় শনাক্ত 2,322। মোট শনাক্তের সংখ্যা 8,15,282। সুস্থ হয়েছে 2,062 জন। সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে 7,55,302। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ঊর্ধ্বমুখী। আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে 12.12%। মৃত্যুহার 1.58 ও সুস্থতা 92.64%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী ও ঢাকা বিভাগে। মৃতদের মধ্যে 60 ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা 26 আর 51 থেকে 60 বছরের মধ্যে মারা গেছে 10 জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 7,86,207। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে সীমান্তবর্তী অঞ্চলে। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোরে কাল থেকে 7 দিনের লকডাউন দিয়েছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে সীমিত আকারে খোলা হচ্ছে দোকানপাট। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রাজশাহীতে আবারও বেড়েছে করোনা ভাইরাস সংক্রমণের হার। আগের দিনের চেয়ে 3% বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে 45.7%। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8 জনের। এদের বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। 386 জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয় 174 জনের। মানুষকে সচেতন করতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে রাজনৈতিক নেতারাও।
এটি মেনে যদি মানুষ ঘরে থাকে তাহলে এই সংক্রমণের হাতটা থেকে অনেকেই আমরা রক্ষা পাবো। খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় পঞ্চম দিনের মতো চলছে কঠোর বিধিনিষেধ। মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ১৬ গ্রামে লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি মানতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে মধ্যরাত থেকে লকডাউন শিথিল করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, তবে বন্ধ থাকবে সাপ্তাহিক হাট বাজার। আমরা ৯টা থেকে 5টা পর্যন্ত আমরা খুলতে পেরে দেখা যাক সামনে কি হয়। প্রশাসন ও পুলিশের কড়া নজরদারিতে সাতক্ষীরায় চলছে লকডাউন। সাধারণ মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা করা হলেও অনেকেই মানছেন না বিধিনিষেধ। ফলে লকডাউনের মধ্যেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। নাটোরে করোনা টেস্টিং বুথে বিনামূল্যে টেস্ট করা হচ্ছে। প্রতিটি উপজেলাতে বুথ খোলা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। নোয়াখালীতে লকডাউনে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা দিয়েছে ঢিলেঢালা ভাব। রত্না জামান, ২১শে টেলিভিশন। করোনা ভ্যাকসিনের প্রাপ্তি, মজুদ ও টিকাদান, এই তিনের মধ্যে সমন্বয়হীনতার কথা উঠে এল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায়। প্রতিবেদনে বলা হয় ১৩ লাখেরও বেশি টিকা গ্রহীতার দ্বিতীয় ডোজ অনিশ্চিত। গবেষণা প্রতিবেদনে বলা হয় ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিতরা টিকারই বাইরে রয়ে গেছে। করোনা মোকাবেলায় ১৯টি সুপারিশও তুলে ধরে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। টিআইবির করোনা ভাইরাস সংকট মোকাবেলা, কোভিড-19 টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। ভার্চুয়াল এই আয়োজনে সংক্রমণ নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগের ঘাটতি, কোভিড পরীক্ষা ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে উদ্যোগের ঘাটতির কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ৮০% মানুষকে টিকা দেওয়া হবে, প্রায় ১৪,১৩,৮ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। তবে তার জন্য কোনো সুনির্দিষ্ট কৌশল প্রণীত হতে আমরা দেখিনি। এখন পর্যন্ত কোনো বাস্তবসম্মত পথরেখা নেই যে কিভাবে এই টিকা সংগ্রহ করবে, বিশাল করা হবে এবং কিভাবে সেটা বাস্তবায়ন করা হবে। জরুরি পরিষেবায় দায়িত্বে থাকা কর্মীদের টিকায় অন্তর্ভুক্তির হার কম। তৃতীয় চতুর্থ শ্রেণীর ৫৬%, পরিচ্ছন্নতা কর্মীদের ২৬.৬% টিকার আওতায় আসেনি বলে প্রতিবেদনে বলা হয়। অনাগ্রহ ও ভীতির কারণে ৬১.৬% এবং ৪০ বছরের কম বয়সী ৫১.৬% টিকার বাইরে রয়ে গেছে। ৯.১% অগ্রাধিকার প্রতিষ্ঠান কর্মীদের টিকা নিবন্ধন ও গ্রহণে উদ্যোগ নেওয়া হয়নি বলেও প্রতিবেদনে উঠে আসে। সকলের জন্য প্রবেশগম্য উপায়ে টিকা কার্যক্রম নিশ্চিত করতে পারে না, যার ফলে ঝুঁকিপূর্ণ এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে অনেকজন টিকার আওতায় রয়ে গেছে। সার্বিকভাবে টিকার কার্যক্রম আমরা যেটা দেখছি, টিকার নিবন্ধন ব্যবস্থাপনা সুবিধাবঞ্চিত মানুষের প্রতিকূলে হওয়ার কারণে এলাকা, শ্রেণীর, লিঙ্গ এবং পেশাভিত্তিক বৈষম্য তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয় নিবন্ধনের ক্ষেত্রে ৪২.৬% টিকা গ্রহীতা বিভিন্ন সমস্যায় পড়েছে। ৮০% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সহ ১৯টি সুপারিশ করেছে টিআইবি। স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতির চিত্র। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। দেশে টিকা কার্যক্রম সম্পন্ন করতে সঠিক সময়ে টিকা সংগ্রহ করবে সরকার। টিকা নিয়ে বিশেষ কোনো সংকট হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় বিএনপি জনগণের পাশে নেই। দলটি বিএনপি ফিলিস্তিনে ওষুধ পাঠিয়েছে, কিন্তু দেশের জনগণের জন্য সুরক্ষা সামগ্রী দেয়নি। সেতুমন্ত্রী আরও বলেন, করোনা এখনও ঊর্ধ্বমুখী, তাই সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। চট্টগ্রামে পাইকারিতে কমেছে পেঁয়াজের দর, বাজার স্বাভাবিক রাখতে আরও আমদানির পরামর্শ। আপনারা দেখছেন ২১-এর দেশের সংবাদ। মহাসড়কে 3 হুইলার বন্ধের দাবিতে 10 জুন থেকে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শরীয়তপুর জেলা সড়ক পরিবহন, বাস, মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মহাসড়কে অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটি সহ ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের জন্য জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। দাবি বাস্তবায়িত না হলে 10 জুন থেকে শরীয়তপুরের সাথে ঢাকা সহ বিভিন্ন জেলার সাথে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস, মিনিবাস চলাচল বন্ধ রাখা হবে।
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে মাদারীপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে চর হোগলপাতিয়ার প্রায় ২০০ পরিবার। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ভাঙন আতঙ্কে চর হোগলপাতিয়া গ্রামের মানুষ। ভাঙছে স্কুল, তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় সহ সাইক্লোন সেন্টারটিও পড়েছে নদী ভাঙনের মুখে। পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন তীব্র আকার ধারণ করবে বলে আতঙ্কিত স্থানীয়রা। আমাদের এই এলাকার যে নদী ভাঙনের পরিস্থিতি, আস্তে আস্তে আমাদের যেটা বুঝতেছি যে আমাদের এলাকাটা একটা সময় কঠিন একটা সংকটের মধ্যে পড়ে যেতে পারে। স্কুলটা ভাঙ্গা যাইতে আসছি, স্কুল জানি বান্ধা ঠিকমতো হয়, সরকারের কাছে আমাদের এই দাবি। আমাদের এখানে 400 বাড়িঘর ছিল, 300 ভেঙে গেছে, এখনো 100 এই নদীর মুখোমুখি আছি। অল্প বন্যাতে আমার বিদ্যালয়টি 1/3 আর কি ভেঙে পড়ে, যাতে আমার বিদ্যালয়টি অতি দ্রুত অন্য স্থানে বা নিরাপদ স্থানে পুনঃস্থাপন করা হয় এবং বর্তমানে যে বিদ্যালয়টি আছে তার সুরক্ষা করার জন্য আবেদন জানাচ্ছি। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী। আমরা স্থায়ীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ডিপিপিতে অন্তর্ভুক্ত করেছি। এই প্রকল্পটি হয়তো আমাদের 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। গ্রামের অবশিষ্ট বাড়িঘর রক্ষা করতে দ্রুত বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বিয়ে, পূজা পার্বণ কিংবা সামাজিক অনুষ্ঠানে একসময় জনপ্রিয় ছিল হাওড়া অঞ্চলের ধামাইল গান। আকার সংস্কৃতি আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই গান। লোকজ গানের এই ধারাটি রক্ষায় উদ্যোগ নিয়েছে খালিয়াজুড়ি হাওড়া অঞ্চলের একদল তরুণী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। হাওড়াঞ্চল ভৌগোলিক ও প্রাকৃতিকভাবে যেমন ভিন্ন, তেমনি রয়েছে এর আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য। এ ঐতিহ্যের অন্যতম ধামাইল গান। লোকসঙ্গীতের বিলুপ্তপ্রায় সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাওড়পাড়ের মেয়েরা। পেতাম তাহলে আমাদের একটু ভালো হতো, আমাদের দামাইল টিমটা আর একটু আগে নিয়ে যেতে পারতাম। খালিয়াজুড়ি উপজেলার নগর ইউনিয়নের তাতিয়া গ্রামের শিক্ষিত তরুণীরা নিজেদের উদ্যোগ আর স্বেচ্ছাশ্রমে বিভিন্ন গ্রামে আয়োজন করছেন ধামাইল গানের আসর। মহুয়া ধামাইল দল নামের সংগঠনের 14 সদস্য বিভিন্ন অনুষ্ঠান ঘিরে আয়োজন করে এই আসর। গান মানুষের মনের খোরাক, কিন্তু পেটেরও তো একটা খোরাক আছে। যদি পেটের খোরাক মানে পেটে যদি ভাত না পড়ে তাহলে তো আর গান দিয়ে আমাদের চলে না। সরকারের কাছ থেকে আমরা আশা করি কোনো মুনাফা পেলে আমাদের এই মানে অনুষ্ঠানটা আরো উন্নত হতো। ধামাইল গানের প্রবর্তক লোকসঙ্গীতের পুরোধা সাধক কবি রাধারমন দত্ত। পরবর্তীতে এই গান সৃষ্টিতে আরো অনেকে অবদান রেখেছেন। গানটা শুনতে আমরা খুব ভালো লাগে। ছোট থেকে দেখতাম আমার মারা মাসিরা ধামাইল গাইতো, যদি বিয়াটা লাগতো তারা রাত ভরা গান গাইতো। পৃষ্ঠপোষকতা নাই, এই জন্য এটা অস্তিত্ব বিলীন হয়ে আস্তে আস্তে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন, জানিয়েছে হাওড়া অঞ্চলের সংস্কৃতি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা। এটা পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে এবং তারা আমাদের কাছে ইতিমধ্যে একটা প্রস্তাব করেছে। তা আমরা মনে করি যে আমরা সেই প্রস্তাবটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা প্রস্তাব প্রেরণ করব। ধামাইল গানের ছন্দ আর সুর টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। বলা হয়েছে আগামীকাল থেকে বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস কেয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই চিঠি দেওয়া হয়। ভারতীয় ব্যবসায়ীদের দেওয়া চিঠির প্রেক্ষিতে আমদানিকারক ও CNF এজেন্টরা বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত হয় বুধবার থেকে বন্দর দিয়ে আগের মতো 50টি করে পণ্যর সাথে পেঁয়াজ, আদা, রসুন গ্রহণ করা হবে। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কমতে শুরু করেছে পেঁয়াজের দর। পাইকারিতে 20 টাকা পর্যন্ত দাম কমেছে। ভারত থেকে আমদানি শুরু হয় দাম নামছে বলে জানান ব্যবসায়ী নেতারা। বাজার স্বাভাবিক রাখতে অন্য দেশ থেকে আমদানির পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।
ইফরাস নূরের ক্যামেরায় জানাচ্ছেন শিউলি শবনম। ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র পাওয়ায় চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিনই ঢুকছে পেঁয়াজের ট্রাক। সেই সাথে দেশে পেঁয়াজেরও সরবরাহ বেড়েছে। এর ফলে সপ্তাহের ব্যবধানেই পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বাজারে এখন ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 37 টাকায়, মিয়ানমারের পেঁয়াজ 33 থেকে 34 টাকায় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 41 টাকায়। গত সপ্তাহে যেটা 40-45 টাকা ছিল, এখন সেটা 30-32 টাকায়, এবং আশা করা যায় যে আগামী সপ্তাহে বাজার আরেকটু কমে যাবে। এখন অটোমেটিক ইন্ডিয়া থেকে যখন মাল ছাড়ছে অটোমেটিকই বাজার পড়ে যাচ্ছে। কৃষককে ন্যায্য দাম দিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখে সরকার। তবে এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করে তোলে। এই অবস্থায় সরকার আবারও আমদানির অনুমোদন দিলে বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। সরকার যখন আইপি বন্ধ করে দিল, তখন এটার সুযোগ নিয়ে আমাদের দেশের যারা টাকা লগ্নি করে তারা এটার সুযোগ নিয়ে আবারও পেঁয়াজের দাম বাড়ার জন্য পায়তারা করতেছে। এটা সরকার বুঝতে পেরে আবারও আইপি অনুমোদন দিল। বাজার স্থিতিশীল রাখতে মিয়ানমার সহ অন্য দেশ থেকে আমদানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। বাজার মনিটরিং করে, তাহলে আমার মনে হয় পেঁয়াজের বাজার গ্রাহকদের নিয়ন্ত্রণে থাকবে। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে এখনও দাম চড়া। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। নগরের মতি ঝর্ণা ও বাটালে হিল সহ বেশ কয়েকটি পাহাড়ি এলাকা পরিদর্শন করেন তিনি। এই সময় পাহাড়ের হাজার হাজার ঝুঁকিপূর্ণ বসতি দেখতে পান। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেন তিনি। আরও বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে দিতে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিগগিরই আবার পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন করে প্রতিমন্ত্রী বলেন, এর আগে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তা পেছানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলেও জানান তিনি। এই সময় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান উপস্থিত ছিলেন। শেষ করব 21 দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অপ্রয়োজনে স্লুইস গেট নয়, নাব্য ধরে রাখাতে ড্রেজিংয়ের অনুশাসন প্রধানমন্ত্রীর, একনেকে 10 প্রকল্পের অনুমোদন। করোনায় 44 মৃত্যু, শনাক্ত 2322 জন, বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভেরিয়েন্ট। টিকা ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব বলছে টিআইবি, কোভিড মোকাবেলায় 19 দফা সুপারিশ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।